আজ আমরা দেখতে চলেছি ২০২২ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো মীরা। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে হঠাৎ করেই পৃথিবীতে নেমে আসে ভয়ানক এক বিপর্যয়। মহাকাশ থেকে পৃথিবীর মধ্যে পড়তে থাকে শত শত জ্বলন্ত উল্কাপিণ্ড, আর এক একটি উল্কাপিণ্ডের বিস্ফোরণ এতটাই ভয়ানক ছিল যে জায়গাটিতে উল্কাপিণ্ড বিস্ফোরিত হয় সেখানকার আশেপাশে থাকা সবকিছু একদম ধুলোর সঙ্গে মিশে যায়। এমনকি এই উল্কাপিণ্ড সমুদ্রের মাঝে পড়লেও সেই সমুদ্র থেকে ভূমিকম্প চলে আসে পুরো শহরে। দেখতে দেখতেই মুহূর্তের মধ্যেই পুরো শহর যেন ধুলো হয়ে একদম বাতাসের সঙ্গে মিশে যায়। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে মনে হয় পুরো আকাশ যেন পৃথিবীর উপর ধসে পড়ছে। এতে করে পৃথিবী চলে যায় ধ্বংসের একদম দ্বার প্রান্তে। তবে পৃথিবীর এমন ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ধ্বংস হয়ে যাওয়া এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় মহাকাশের একটি দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা ছোট্ট একটি উল্কাপিণ্ড দেখতে পাই, যেটা কিনা অনেক দ্রুত গতিতে একজন মানুষের গাড়ির গ্লাসের উপরে পড়ে, যেটা অনেক ছোট হওয়ার কারণে কারোই তেমন কোনো ক্ষতি হয় না। আসলে এই সময়টা ছিল এমন একটি সময় যখন আকাশ থেকে এভাবে উল্কাপিণ্ড পড়ার বিষয়টিকে খুবই সাধারণ একটি বিষয় মনে করা হতো, কারণ এখন প্রায় প্রতিদিনই পৃথিবীতে উল্কাপাত ঘটে। এমনকি প্রতিনিয়ত প্রায় ৫ টন ওজনের উল্কাপাত পৃথিবীতে এসে পড়ে। কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যে প্রতিনিয়তই মহাকাশ থেকে বিশাল বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যেগুলো পৃথিবীতে পড়তে শুরু করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যবশত পৃথিবীর গতির ফলে সেই বিশাল বিশাল উল্কাপিণ্ডগুলো পৃথিবীর পাশ দিয়ে চলে যায়, যেটা প্রতিনিয়ত বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে চলেছে। কিন্তু তারপরও তারা পৃথিবী নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ যে কোনো সময় পৃথিবীর গতির একটু পরিবর্তন হলেই সেই সমস্ত বিশাল আকৃতির উল্কাপিণ্ডগুলো পৃথিবীতে এসেই পড়বে। তাই বর্তমানে বিজ্ঞানীরা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত। তো এবার আমরা সেই গাড়িটির মধ্যে লীরা নামক একটি মেয়েকে দেখতে পাই, যে গাড়িটির উপরে সেই ছোট উল্কাপিণ্ডটি পড়েছিল। তো লীরার সঙ্গে এখানে তার পরিবারও রয়েছে, যাদের মধ্যে ছিল তার মা সেতলানা, তার সৎ বাবা বরিস এবং তার সৎ ভাই এগোর। আসলে লীরা যখন অনেক ছোট ছিল তখনই কোনো এক কারণে তার মায়ের সঙ্গে তার বাবার ডিভোর্স হয়ে যায়, আর তখন থেকেই লীরা তার মায়ের সঙ্গেই রয়েছে। তো আজকে তার পুরো পরিবার তাকে তার স্কুলে নিয়ে যাচ্ছে, কারণ আজকে তার স্কুলে তাদের দৌড় প্রতিযোগিতা রয়েছে। তবে এমন সময় আবার গাড়ির রেডিওতে একটি নিউজ শোনা যায় যে আগামীকাল নাকি পৃথিবীর অনেক কাছ দিয়ে বিশাল বিশাল উল্কাপিণ্ড যাবে, যেগুলোকে পৃথিবী থেকে একদম স্পষ্ট দেখা যাবে। কিন্তু এতে করে পৃথিবীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তবে সবচাইতে বেশি খুশি হয় ইগোর। ইগোর এখানে তার বাবাকে জানায় যে সে সামনে থেকে উল্কাপাত দেখতে চায়। ইগোরের বাবা বরিস তখন বলে যে আগামীকালই তো ইগোরের জন্মদিন, তাই এই উল্কাপাত দেখাই হবে ইগোরের জন্য সবচাইতে ভালো উপহার। তাই তারা সবাই মিলে একসঙ্গে অনেক মজা করে উল্কাপিণ্ড দেখবে। একথা শুনে ইগোর সহ সবাই অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখানে দেখা যায় যে লীরা শুরু থেকে একদম মন খারাপ করে চুপচাপ বসে আছে। লীরা আসলে এই বিষয়টি আজ পর্যন্ত মেনে নিতে পারেনি যে তার মা তার বাবাকে ছেড়ে অন্য কারো সঙ্গে সংসার করছে। তাই সে তার সৎ বাবা এবং ছোট ভাইকে একদমই পছন্দ করে না, আর ঠিক এ কারণেই সবসময় তার মন খারাপ থাকে। তো এবার লীরাকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে তার পরিবার চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় তাদের স্কুলের দৌড় প্রতিযোগিতা। লীরা প্রস্তুত হয়ে সমস্ত প্রতিযোগীদের কাছে চলে আসে। এরপর তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তো এখানে আমরা আবার মাইক নামক একটি ছেলেকে দেখতে পাই। মাইক আসলে ছিল লীরার বয়ফ্রেন্ড। সে এখানে লীরার পারফরমেন্স দেখতে এসেছে। তবে এমন সময় আমরা দেখতে পাই যে দৌড় প্রতিযোগিতার মাঠের মধ্যে একটি সিসি ক্যামেরা লাগানো আছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই। আমরা তো সবাই জানি যে বর্তমান বাজারে সকল জিনিসপত্রের দাম অনেক বেশি। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের প্রয়োজন অর্থ উপার্জনের একটি সেকেন্ড ইনকাম সোর্স। আর এই অর্থ উপার্জনের এমনই একটি দুর্দান্ত মাধ্যম হচ্ছে বিনোমো, যেটা 100% ট্রাস্টেড একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আপনি ট্রেডিং না জানলেও ডেমো অ্যাকাউন্ট দেয়া হয় ট্রেডিং শেখার জন্য। আসুন আপনাদেরকে দেখাই। এই হলো বিনোমো ওয়েবসাইট। এখান থেকে উপার্জিত অর্থ আপনারা চাইলে বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে খুব সহজেই উইথড্র করতে পারবেন। এই দেখুন, এখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে। এখন আমাকে অনুমান করতে হবে যে এই গ্রাফটি উপরে যাবে নাকি নিচে। আমার মনে হচ্ছে এটা উপরে যাবে। ওয়াও, আমার অনুমান সঠিক হয়েছে, আমি জিতে গিয়েছি। এখানে আবার সবচাইতে মজার ব্যাপার হচ্ছে বিনোমোতে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট উইথড্র করার সুযোগ।
সেই সাথে 24/7 কাস্টমার সাপোর্ট তো থাকছেই। এমনকি এটা আপনি আপনার বন্ধুদেরকে রেফারও করতে পারবেন এবং প্রতি রেফারেই পেয়ে যাবেন $20। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে এখনই ঘুরে আসুন বিনোমো থেকে আর শুরু করুন আপনার ট্রেডিং জার্নি। আর সেই ক্যামেরাটি দিয়ে লীরার দিকে কেউ লক্ষ্য রাখছিল, কিন্তু এটা কে ছিল সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারব। তো এবার প্রতিযোগিতায় দেখা যায় যে লীরা প্রথমে সবার পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তেই সে সবার সামনে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই সে ফিনিশিং লাইনেরও একদম কাছে চলে আসে। তাই তার বয়ফ্রেন্ড মাইক অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে একটি ফ্লেয়ারের মধ্যে আগুন জ্বালিয়ে ফিনিশিং লাইনের একদম কাছে চলে আসে এবং সে অনেক আনন্দ নিয়ে সেখানে সেলিব্রেট করতে থাকে। কিন্তু এখানে ফ্লেয়ারের আগুন দেখতে পেয়ে লীরা অনেক বেশি ভয় পেয়ে যায়, এমনকি সে অনেক আতঙ্কিত হয়ে ফিনিশিং লাইনের কাছেই যেতে পারে না, যেটা দেখে মাইক সহ বাকি সবাইও একদম অবাক হয়ে যায়। তবে লীরার এই আগুনকে ভয় পাওয়ার পেছনেও একটি কারণ রয়েছে, যেটা আমরা সামনেই জানতে পারবো। তো এবার আমরা ইগোরের জন্মদিনের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে লীরা এবং তার পুরো পরিবার সহ সবাই পার্টি করছিল। তবে সব সময়ের মতো এখানেও লীরার অনেক মন খারাপ ছিল। আর এখানে আমরা জানতে পারি যে তাদের পরিবারে আরও একজন নতুন সদস্য আসতে চলেছে, অর্থাৎ লীরার মা সেতলানা প্রেগনেন্ট। তাই ইগোরের জন্মদিনের সাথে সাথে তারা এই বিষয়টি নিয়েও অনেক আনন্দ করছিল। আর কিছুক্ষণ পরে তাদের বাবা বরিস এখানে ইগোরের জন্য কেক নিয়ে আসে। তবে কেকটির উপরে থাকা মোমবাতির মধ্যে আগুন জ্বলছিল, আর সেটা যখন লীরা দেখতে পায় তখন সে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে চলে যায়। তো সে পার্টি ছেড়ে বাহিরে চলে আসলে লীরার মা তার কাছে এখনও তার এই ধরনের আচরণের কারণ জানতে চায়। তবে এমন সময় আবার সেতলানার কাছে তার এক্স হাজবেন্ডের ফোন আসে, যার নাম ছিল ডেভিড। তো ডেভিড এখানে সেতলানাকে বলে যে তাদের মেয়ে এখনও আগের মতোই আছে, সে এখনও সেই পুরনো ঘটনা মনে রেখেছে, যার কারণে আজকে স্টেডিয়ামে আগুন দেখে সে অনেক ভয় পেয়েছিল। হয়তো তার কোনো মানসিক সমস্যা হয়ে গিয়েছে, সে অনেক দুর্বল একটি মেয়ে। কিন্তু ডেভিডের একথা শুনে লীরা অনেক কষ্ট পায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে হয়তো এখন তার মা বাবার কাছে বোঝা হয়ে গিয়েছে, তাই তারা তাকে মানসিক রোগী ভাবছে। এ কারণে লীরা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি যে লীরার বাবা ডেভিড আসলে একজন অ্যাস্ট্রোনয়েট। সে প্রায় 6 বছর যাবৎ মহাকাশেই রয়েছে, এমনকি সে দক্ষ একজন হ্যাকারও ছিল। তাই সে প্রায় সময়ই বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা হ্যাক করে তার মেয়ে লীরার দিকে নজর রাখত। আর লীরার স্কুলে যে সিসি ক্যামেরাটি ছিল, সে সেই সিসি ক্যামেরাটির মাধ্যমে লীরার স্কুলের সম্পূর্ণ ঘটনা দেখতে পেয়েছিল। আর লীরাকে দেখার জন্য সে এটা প্রায় সময়ই করে থাকে। তবে ডেভিড এটা খুব ভালো করেই জানে যে মহাকাশের যে কোনো টেকনোলজি কোনো মানুষের ব্যক্তিগত জীবনের জন্য ব্যবহার করাটা অনেক বড় একটি অপরাধ। কিন্তু তারপরও সে তার মেয়েকে দেখার জন্য লুকিয়ে লুকিয়ে এই কাজটি প্রায় সময়ই করে থাকে। ডেভিড আসলে রাশিয়ার মিরা নামক একটি স্পেস স্টেশনে কাজ করে, আর সেখানে মূলত তার কাজ হচ্ছে সেখান থেকে প্রতিনিয়ত উল্কাপিণ্ডের গতিবিধির দিকে নজর রাখা। আসলে স্পেস স্টেশনটি ছিল অনেক অত্যাধুনিক প্রযুক্তির একটি স্পেস স্টেশন, যেখানে এআই প্রযুক্তিও যুক্ত করা রয়েছে। এমনকি এআই ভয়েসের মাধ্যমে এখানে নানা ধরনের ইনফরমেশনও পাওয়া যায়। তবে এই এআইয়ের কাজ শুধুমাত্র ইনফরমেশন দেয়াই নয়, এটা মূলত মহাকাশচারীদেরকে উল্কাপিণ্ডের গতিবিধির দিকেও নজর রাখতে অনেক সাহায্য করে। তো ডেভিড এখানে প্রতিদিনের মতোই স্পেস স্টেশনের সবকিছু পর্যবেক্ষণ করছিল, আর তার সবকিছু একদম চেক করা শেষ হয়ে গেলে সে তাদের স্পেসশিপের কমান্ডো অ্যান্টোনোর সঙ্গে দেখা করতে আসে। অ্যান্টোনো তখন তাকে বলে, তোমার ব্যাপারে কিন্তু আমি একটি বিষয় অনেকদিন ধরেই লক্ষ্য করছি, কিন্তু তোমাকে আমি কিছু বলছি না। আমি কিন্তু এটা জেনে গিয়েছি যে তুমি আমাদের স্পেসশিপের টেকনোলজি ব্যবহার করে তোমার মেয়ের দিকে প্রায় সময়ই নজর রাখো। তুমি কি জানো না যেটা কত বড় অপরাধ? এটার জন্য কিন্তু তোমার অনেক বড় শাস্তি হয়ে যেতে পারে। ডেভিড এতে কিছুটা ভয় পেয়ে যায়, আর সে তাকে জানায় যে সে তার মেয়েকে অনেক ভালোবাসে, তাই মূলত সেই কাজগুলো করেছে, কিন্তু এরপর থেকে সে আর কোনোদিনও এমন কাজ করবে না। তো এমন সময় আবার এমসিসি থেকে তাদের কাছে একটি ভিডিও কল আসে। এমসিসি মানে হচ্ছে মস্কো মিশন কন্ট্রোল সেন্টার, আর সেখান থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে ফোন করেছে, যার নাম ছিল ফমিন। তো ফমিন এখানে তাদের কাছে আজকের উল্কাপিণ্ডের গতিবিধ সম্পর্কে জানতে চায়। আর এখানে রিয়া ভিনট নামক একজন অ্যাস্ট্রোনয়েট বলে যে গতকাল থেকে তারা উল্কাপিণ্ডের গতিবিধির কোনো হিসেব রাখতে পারছে না, কারণ গতকাল থেকেই তাদের স্পেসশিপের সেন্সরে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে একটি বিষয় সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে আগামীকাল ঠিক রাত 8:19 মহাকাশ থেকে প্রচুর পরিমাণে উল্কাপাত প্রশান্ত মহাসাগরের দিকে ধেয়ে যাবে। তবে সেই সমস্ত উল্কাপাতগুলোর মধ্যে
পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর মধ্যে প্রবেশ করতে পারে, যেটা অনেকটাই দুশ্চিন্তার ব্যাপার। তাই তাদের সবাইকেই প্রস্তুত থাকতে হবে। তবে রিয়াভিনট কিন্তু এই বিষয়টি নিয়ে পুরোপুরিভাবে নিশ্চিত ছিল না। তাই এখন সামনে কে হতে পারে সেটা কোনোভাবেই ধারণা করা যাচ্ছে না। তো এরপর আমরা পৃথিবীতে লিরাকে দেখতে পাই। লিরা মন খারাপ করে একটি নদীর কাছে বসেছিল, কিন্তু ঠিক এমন সময় তার কাছে তার বয়ফ্রেন্ড মাইক আসে। আর মাইক এখানে লিরার মন খারাপ দেখে নানাভাবে তার মন ভালো করার চেষ্টা করে। মাইকের আবার একটি হাত ছিল রোবোটিক হাত, তো সে এখানে লিরাকে তার সেই রোবোটিক হাতটির সাহায্যে নানা ধরনের অঙ্গভঙ্গি করে শেষমেশ তাকে হাসিয়েই ফেলে। আসলে ছোটবেলায় মাইক যখন একবার আতশবাজি নিয়ে খেলছিল, তখনই একটি দুর্ঘটনার কারণে সে তার একটি হাত হারিয়ে ফেলেছে। তো আজকেও আকাশে বিভিন্ন নক্ষত্রেরা জ্বলজ্বল করছিল, আর এখানে লিরার একটি উজ্জ্বল নক্ষত্রের দিকে চোখ পড়ে, যেটা দেখে সঙ্গে সঙ্গে লিরার তার বাবার কথা মনে পড়ে যায়। কারণ আজকে প্রায় 6টি বছর হতে চলেছে যে সে তার বাবাকে একবারের জন্য দেখেনি। তো লিরা এখানে মাইকের সঙ্গে এসব বিষয়ে অনেক গল্প করে, যার ফলে তার মন কিছুটা ভালো হয়ে যায়। এরপর রাতের বেলা সে তার বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে এসে দেখতে পায় যে তার ছোট ভাই ইগোরের অনেক মন খারাপ। লিরা তখন ইগোরের কাছে তার মন খারাপের কারণ জানতে চায়। ইগোর তখন তাকে জানায় যে কালকে নাকি উল্কাপাত হওয়ার কথা, তবে হঠাৎ করেই তার বাবা বরিসের অনেক জরুরি একটি কাজ পড়ে গিয়েছে, তাই কালকে সে তাকে আর উল্কাপাত দেখাতে নিয়ে যেতে পারবে না। এই কারণে সে মন খারাপ করে বসে আছে। আর ইগোরের এতটা মন খারাপ দেখতে পেয়ে লিরার অনেক খারাপ লাগে। লিরা তখন ইগোরকে তার একটি প্রিয় দূরবীন দিয়ে দেয়, যেটা তার বাবা ডেভিড তাকে দিয়েছিল। এরপর সে ইগোরকে সেই উঁচু কনস্ট্রাকশন বিল্ডিংটি দেখিয়ে বলে যে সেই বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে এই দূরবীনটির মাধ্যমে খুব সহজেই উল্কাপাত একদম পরিষ্কারভাবে দেখা যাবে। ইগোর এতে অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা লিরার শরীরে অনেকগুলো পোড়া দাগ দেখতে পাই, যেটা ছোটবেলায় তার সঙ্গে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার ফলে হয়েছে। তো এবার লিরা সেখানে মন খারাপ করে একদম চুপচাপ বসে থাকে। আর এমন সময় লিরার তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে তার বাবার সঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিল। এ সময় লিরার বয়স ছিল মাত্র 9 বছর। লিরা একটি দূরবীনের সাহায্যে আকাশের অনেক দূরের দৃশ্য দেখছিল। তো এরপর সে তার বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, তুমি কি এত দূরের আকাশে চলে যাবে? তবে তুমি খুব বেশি দূরে যেও না, ঠিক আছে বাবা? না হলে তো আমি তোমাকে এই দূরবীন দিয়ে দেখতেই পাবো না। এদিকে আবার আমরা ডেভিডকে দেখতে পাই। ডেভিডের এখানে তার মেয়ের কথা খুবই মনে পড়ছিল, তাই সে লিরার ছোটবেলার কয়েকটি ভিডিও ফুটেজ দেখছিল। আর এই ভিডিওগুলো দেখতে দেখতে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আসলে তার অনেক সুন্দর একটি পরিবার ছিল। সে লিরা এবং তার ওয়াইফ সেতলানাকে নিয়ে অনেক সুন্দরভাবেই জীবন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তার এবং তার ওয়াইফের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আসলে সে তার জীবনে এমন একটি ভুল করে ফেলেছে, যেটার জন্য এখনো সে অনেক আফসোস করে। তবে তার ভুলটি আসলে কি ছিল সেটা আমরা পরে জানতে পারব। তো এবার পরের দিন সকালে দেখা যায় যে বিভিন্ন রেডিও স্টেশনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হয় আর মাত্র ৪৫ মিনিটের মধ্যেই উল্কাপাত শুরু হতে চলেছে। তাই এই সুন্দর দৃশ্যটিকে স্মরণীয় করে রাখার জন্য শহরের সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়, যাতে করে তারা উল্কাপাতের এই সুন্দর দৃশ্যটিকে উপভোগ করতে পারে। কারণ প্রতি ৫০ বছর পর পর এত বেশি পরিমাণে উল্কাপাতের দৃশ্য পৃথিবী থেকে দেখা যায়, যেটা সত্যিই অনেক মনোমুগ্ধকর দৃশ্য। তাই প্রতিটি মানুষ জীবনে একবার হলেও উল্কাপাতের দৃশ্য দেখতে চায়। তাই আজকেও এই উল্কাপাতের নিউজ শুনে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ রেডিওর মাধ্যমে সকলকে জানানো হয় যে আজকের এই উল্কাপাতের কারণে পৃথিবীর কোথাও কোনো ক্ষতি হবে না। তাই শহরের সমস্ত মানুষেরা উল্কাপাত দেখার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায় এবং তারা শহরের বিভিন্ন উঁচু উঁচু স্থানে যেতে শুরু করে। অন্যদিকে আমরা বরিস এবং সেতলানাকে দেখতে পাই। তারা তাদের ছেলে ইগোরকে স্কুলে ড্রপ করে দিয়ে চলে যায়। তবে এখানে দেখা যায় যে ইগোর তার সঙ্গে করে সেই দূরবীনটি নিয়ে এসেছে, যেটা তাকে লিরা দিয়েছিল। অর্থাৎ যেভাবেই হোক সে আজকে উল্কাপাত দেখবেই। অন্যদিকে আমরা সেই স্পেস স্টেশনটিকে দেখতে পাই। আর এখানে মহাকাশচারীরা যা ভেবেছিল সেটাই ঘটেছে, কারণ তারা স্পেসশিপের রাডারের মাধ্যমে দেখতে পায় যে পৃথিবীর দিকে প্রচুর পরিমাণে উল্কাপাত ধেয়ে আসছে। এবার তারা পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করে দেখতে পায় যে বেশিরভাগ উল্কাপিণ্ড পৃথিবীর পাশ দিয়ে চলে গেলেও প্রায় অনেকগুলো উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করতে চলেছে, যেটা খুবই ভয়ানক একটি ব্যাপার। তাই সেখানে থাকা তাদের এআই অ্যাসিস্ট্যান্ট মীরা তাদেরকে উপদেশ দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের স্পেস স্টেশনটিকে অন্যদিকে নিয়ে যেতে, কারণ আর মাত্র 7 মিনিটের মধ্যে এদিক দিয়েই পৃথিবীর দিকে উল্কাপিণ্ড ধেয়ে যাবে। কিন্তু তাদের স্পেস স্টেশনটি ছিল খুবই ভারী, ফলে দ্রুত স্পেস স্টেশনটির অবস্থান পরিবর্তন করার জন্য
তারা সবাই মিলে স্পেস স্টেশনটির অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে দেয়। এরপর তারা স্পেস স্টেশনটির অবস্থান পরিবর্তনের কাজ শুরু করে। এদিকে ডেভিড যত তাড়াতাড়ি সম্ভব তার মেয়ে লিরাকে অনবরত টেক্সট এবং মেসেজ করতে থাকে। আর অবশেষে লিরা যখন ফোনটিকে রিসিভ করে তখন ডেভিড তাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব লিরা যেন একটি সুরক্ষিত স্থানে অবস্থান করে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে প্রচুর পরিমাণে উল্কাপিণ্ড ধেয়ে যাচ্ছে। একথা শুনে লিরা অনেক ভয় পেয়ে যায়। তবে এমন সময় আবার বাহির থেকে সে কিছু একটার আওয়াজ শুনতে পায়। এরপর যখন সে তার জানালা দিয়ে বাহিরের দিকে তাকায় তখন সে এখানে দেখতে পায় যে আকাশ থেকে অনেক বড় বড় জ্বলন্ত উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। অন্যদিকে বিশাল এক উল্কাপিণ্ড ধাক্কায় স্পেস স্টেশনটির অনেক বড় একটি অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে আরও একটি বিশাল আকৃতির উল্কাপিণ্ড সোজা গিয়ে পৃথিবীর বিশাল বড় একটি সমুদ্রের মধ্যে বিস্ফোরিত হয়। তবে এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের দূর দূরান্ত পর্যন্ত সবকিছুই একদম কেঁপে ওঠে। চারিদিকে ভূমিকম্প শুরু হয়ে যায়। মীরা এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায় আর সে কোনো মতে তার ফোনটি হাতে নিয়ে তার রুম থেকে বেরিয়ে যায়। এরপর বাহিরে এসে সে দেখতে পায় যে চারিদিকে একদম হইচই শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটি মানুষই তাদের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সবাই সেখান থেকে পালিয়ে সুরক্ষিত জায়গাতে যাওয়ার চেষ্টা করছে। এদিকে বাহির থেকে প্রচণ্ড রকমের বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। লিরা তখন তাদের বিল্ডিংয়ের ব্যালকনিতে গিয়ে দেখতে পায় যে এখন তাদের শহরের উপর শত শত উল্কাপিণ্ড পড়ছে এবং এক একটি উল্কাপিণ্ড যে সমস্ত জায়গাগুলোতে পড়ছে সেই সমস্ত জায়গার চারিপাশে একদম ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই যেন সমস্ত বিল্ডিং, অফিস, আদালত, রাস্তাঘাট একদম ধুলোতে পরিণত হয়ে বাতাসের সঙ্গেই মিশে যাচ্ছে। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে লিরা একদম আতঙ্কিত হয়ে যায়। তাই সেও তখন বাকি সবার সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সম্পূর্ণ বিল্ডিংটি ধুলো দিয়ে ভরে যাওয়ার কারণে সেখানে সবার তাকাতেও অনেকটা কষ্ট হচ্ছিল। আর নিচের ফ্লোরে প্রচণ্ড রকমের ভিড় হওয়ার কারণে লিরা সেকেন্ড ফ্লোরের একটি ব্যালকনি দিয়ে লাফ দিয়ে নিচে নেমে আসে। এদিকে একের পর এক আশেপাশে উল্কাপিণ্ড বিস্ফোরিত হচ্ছিল, যার ফলে ভূমিকম্প সৃষ্টি হয়ে প্রত্যেকটি বিল্ডিংয়ে ফাটল তৈরি হয়েছে। লিরার চোখের সামনে অনেক উঁচু উঁচু বিল্ডিংও ধূলিসাৎ হয়ে যাচ্ছে। শহরের সমস্ত মানুষেরাই বাঁচার জন্য ছুটোছুটি করছে। তবে এমন সময় আবার লিরার কাছে একজন মহিলা আসে আর মহিলাটি লিরাকে জানায় যে তার বাচ্চা নাকি একটি গাড়ির মধ্যে ফেঁসে গিয়েছে। তাই সে লিরার কাছে তার বাচ্চাকে উদ্ধার করার জন্য সাহায্য চায়। এরপর সেই মহিলা এবং মীরা বাচ্চাটিকে বের করার অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা এটা কিছুতেই করতে পারছিল না। তবে এমন সময় আবার লিরাকে খুঁজতে খুঁজতে সেখানে মাইক চলে আসে আর মাইক এখানে অনেক চেষ্টা করে বাচ্চাটিকে বের করতে পারে। তো এখন তাদেরকে যেভাবেই হোক নিরাপদ কোনো জায়গাতে যেতে হবে, কিন্তু তারা আসলে কোথায় যাবে সেটাই বুঝতে পারছিল না। তবে মাইক এখানে যেভাবেই হোক লিরাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। এদিকে আবার শহরের বিভিন্ন জায়গাতে অ্যানাউন্সমেন্ট করা হয়। শহরের প্রত্যেকটি মানুষদেরকে বলা হয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের জন্য একটি শেল্টার তৈরি করা হয়েছে, যেখানে থাকলে তারা অনেকটাই নিরাপদে থাকবে। তাই শহরের প্রত্যেকটি মানুষকে সেখানে আশ্রয় নিতে বলা হচ্ছিল। ফলে সবাই তখন সেই শেল্টারের দিকে যেতে শুরু করে। কিন্তু মাইক যখন লিরাকে নিয়ে সেদিকে যাচ্ছিল তখন তারা সামনে তাকিয়ে দেখতে পায় যে তাদের কাছ থেকে অনেক দূরে বিশাল একটি বিস্ফোরণের ফলে প্রচণ্ড ভয়াবহ একটি ধুলোর ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। তারা তখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে মাইক লিরাকে নিয়ে একটি বিল্ডিংয়ের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু তারা যে বিল্ডিংটির নিচে দাঁড়িয়েছিল সেই বিল্ডিংটির মধ্যেও প্রচণ্ড রকমের ফাটল তৈরি হয়েছে, যার ফলে তাদের ঠিক উপরে থাকা একটি ব্যালকনি সোজা ভেঙে একদম মাইকের উপরে এসে পড়ে। এদিকে আবার চারিদিকের এতটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দুজন বয়স্ক দম্পতি ভুল করে লিরাকে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে। তবে তারা ছিল অনেক ভালো মনের মানুষ, তাই তারা সঙ্গে সঙ্গে লিরাকে তাদের গাড়িতে তুলে নেয়। এরপর লিরাকে সাথে নিয়েই তারা রওনা হয় সুরক্ষিত কোনো জায়গার উদ্দেশ্যে। তবে শুধুমাত্র তারাই নয়, বরং জীবন বাঁচানোর জন্য আরও অনেক মানুষই গাড়ি নিয়ে সেখান থেকে পালাচ্ছে, যার ফলে রাস্তাতেও একের পর এক অ্যাক্সিডেন্ট ঘটছিল। তো এখানে লিরাদের গাড়িটি কিছুটা দূরে যাওয়ার পরেই তাদের পেছনে বিশাল বড় একটি উল্কাপিণ্ডের বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের শব্দে লিরা তার জ্ঞান ফিরে পায়। এরপর সে যখন পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে তাদের পেছনে থাকা ব্রিজটি ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। এদিকে সেই বৃদ্ধ দম্পতিও অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে তাদের এখন কি করা উচিত। মহিলাটি তো এখানে ভয়ে একদম কাঁদছিল। তারপর এমন সময় আবার তাদের গাড়ির ঠিক সামনেই অনেক বড় একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট ঘটে, যার ফলে রাস্তা একদম ব্লক হয়ে যায়। তবে এমন সময় সেখানে উল্কাপিণ্ড পড়তে শুরু করে। ফলে সেই বৃদ্ধ দম্পতি কোনো সুরক্ষিত জায়গাতে পৌঁছানোর আগেই
তাদের পাশেরই অনেক বড় একটি বিল্ডিং ধসে পড়ে এবং বিশাল এক ধুলোর ঝড় তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আর লীরা যখন এমন ভয়ানক দৃশ্য দেখতে পায় তখন সে ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে। লীরা কোনো মতে একটি শপিং মলে চলে আসে, কিন্তু এবারের বিস্ফোরণটি এতটাই ভয়ানক ছিল যে সেই শপিং মলের মধ্যে গিয়েও লীরা ধুলোর নিচে চাপা পড়ে যায়। আর এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে লীরার এখানে তার জীবনের কিছু ভয়ানক মুহূর্তের কথা মনে পড়ছিল, যেটা ছোটবেলায় তার সঙ্গে ঘটেছে। আসলে যখন তার মাত্র 9 বছর বয়স ছিল তখন সে একবার তার বাবার সঙ্গে শপিং মলে ঘুরতে গিয়ে সেখানকার লিফটের মধ্যে আটকা পড়ে যায় এবং লিফটের মধ্যেও যান্ত্রিক কিছু সমস্যা দেখা দেয়, যার ফলে লীরা সেখান থেকে বের হতে পারছিল না। এদিকে ডেভিড তো তার মেয়েকে বের করার জন্য পাগলের মতো হয়ে যায়, কিন্তু সে কিছুতেই লীরাকে বের করতে পারে না। এদিকে লিফটের মধ্যে শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায়, যার ফলে লীরার শরীরের একটি সাইড পুড়ে যায়। আর ততক্ষণে উদ্ধারকর্মীরা এসে লীরাকে কোনো মতে বের করে নেয়। এরপর জানা যায় যে লিফটের দরজাটি জোর করে বারবার খুলতে চাওয়ার কারণে এমনটা ঘটেছে। আগুন লেগে লীরার শরীর পুড়ে গিয়েছে, যেটা ডেভিড না বুঝেই করেছিল। কিন্তু এই ঘটনার ফলে লীরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, এমনকি তার মা সেতলানাও একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। সেই ঘটনার জন্য ডেভিডকেই দোষারোপ করছিল। আর এই ঘটনার সূত্র ধরেই তাদের মধ্যে এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। সেই সাথে লীরার সঙ্গেও তার বাবা ডেভিডের সম্পর্ক কিছুটা খারাপ হয়ে যায়। আর ডেভিডও এই ঘটনার জন্য সবসময় নিজেকেই দোষী মনে করে এসেছে, তাই সেও নিজেকে লীরা এবং তার মায়ের কাছ থেকে অনেকটা দূরেই রাখত। তো এরপর আমরা ডেভিডকে দেখতে পাই। ডেভিড ছাড়া তাদের স্পেসশিপটির বাকি সবাই মারা গিয়েছে, আর এখন শুধুমাত্র ডেভিডের সঙ্গে রয়েছে এআই মীরা। তো মীরা এখানে ডেভিডকে জানায় যে সে ছাড়া সবাই মারা গিয়েছে, এমনকি উল্কাপাতের ফলে বিভিন্ন শহর ধ্বংস হয়ে গিয়েছে, সেই সাথে শত শত মানুষের মৃত্যু হয়েছে। ডেভিড তখন দ্রুত মীরার কাছে তার পরিবারের লোকেশন সম্পর্কে জানতে চায়। মীরা তখন তার ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র সেতলানার মোবাইল ফোনটি ট্র্যাক করতে পারে, যেটা কিনা কোনো এক হসপিটালের আশেপাশে পড়ে আছে। তবে লীরার ব্যাপারে ডেভিড কোনো তথ্যই পায় না। এমন সময় আবার ডেভিডের কাছে এমসিসি থেকে ফোন আসে। ডেভিডকে জানানো হয় যে আর মাত্র 3 ঘন্টার মধ্যে এই পুরো স্পেস স্টেশনটি ধ্বংস হয়ে যাবে, তাই ডেভিড যেন দ্রুত সেখান থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। যদিও ডেভিডের হাতে খুব বেশি সময় ছিল না, কিন্তু তারপরও সে মীরাকে তার মেয়ে লীরার লোকেশন বের করতে বলে। যদিও ডেভিড এটা খুব ভালো করেই জানে যে স্পেস স্টেশনটির সার্চ অপশন ব্যবহার করলে এটার স্পিড অনেক কমে যাবে, কিন্তু তারপরও সে মেয়েকে খোঁজার জন্য স্পেস স্টেশনের সার্চ অপশন ব্যবহার করে। ফলে প্রায় অনেক সময় পর মীরা লীরার লোকেশন খুঁজে পায়। সে একটি টেডি বেয়ারের মাধ্যমে মীরার সঙ্গে ডেভিডের কানেকশন তৈরি করে দেয়। আসলে লীরার কাছে যেই টেডি বেয়ারটি পড়েছিল সেটার ভিতরে একটি মনিটরিং সিস্টেম রয়েছে এবং এটার চোখের মধ্যে ক্যামেরা সেট করা আছে, যার ফলে ডেভিড এবং লীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। ডেভিড তার মেয়েকে জীবিত দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর মীরা এখানে ডেভিডের কাছে তার মা এবং বাকি সবার লোকেশন জানতে চায়। ডেভিড তখন তাকে জানায় যে সেতলানা এবং তার সৎ বাবা বরিস এখন একটি সুরক্ষিত জায়গাতে রয়েছে, কিন্তু সে কোনোভাবেই তার ছোট ভাই ইগোরের কোনো সন্ধান পায়নি। তবে একথা শুনে লীরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর সে তার বাবাকেও অনেক সাবধানে থাকতে বলে। এবার দেখা যায় যে রেস্কিউ টিম তাদের একটি কুকুরের মাধ্যমে লীরাকে কিছুক্ষণের মধ্যেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ফেলে। আর লীরা বাহিরে আসার পর দেখতে পায় যে পুরো শহর একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর তার সামনেই ছিল সেই বয়স্ক দম্পতির গাড়ি। লীরা বুঝতে পারে যে তারা আর বেঁচে নেই, এমনকি তার বয়ফ্রেন্ড মাইকও হয়তো মারা গিয়েছে। লীরা এতে অনেক বেশি ভেঙে পড়ছিল। অন্যদিকে আমরা সেতলানা এবং বরিসকে দেখতে পাই। যদিও তারা একদম সুরক্ষিত রয়েছে, কিন্তু তারা লীরা এবং ইগোরকে খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এমন সময় সেতলানার কাছে ডেভিডের ফোন আসে। ডেভিড তখন লীরার সঙ্গেও তাকে যুক্ত করে দেয়। সেতলানা জানায় যে তারা এখন পর্যন্ত ডেভিডকে কোথাও খুঁজে পায়নি। আর এমন সময় বরিস এসে বলে যে ইগোরদের স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টদেরকে এই সুরক্ষিত হসপিটালটিতে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোথাও ইগোরের নাম নেই। তবে এখানে লীরার মনে পড়ে যায় যে ইগোর তো আজকে স্কুলেই যায়নি, কারণ লীরা তাকে যেই দূরবীনটি দিয়েছিল সেটা নিয়ে উল্কাপাত দেখার জন্য তাদের শহরের সবচাইতে উঁচু বিল্ডিংয়ে তার যাওয়ার কথা। আর সেই বিল্ডিংটি ছিল লীরার কাছ থেকে কিছুটা দূরে। তবে বিল্ডিংটিতে প্রচুর পরিমাণে ফাটল তৈরি হয়েছে, তাই লীরা ইগোরকে খুঁজতে সেখানে যেতে চায়। যদিও তার বাবা তাকে বারবার নিষেধ করছিল, কিন্তু লীরা তার কোনো কথা না শুনে তার ভাইকে খুঁজতে সেখানে চলে যায়। আর এমন সময় স্পেস স্টেশনের পাওয়ার শেষ হয়ে যাওয়ার কারণে লীরার সঙ্গে তার বাবার কানেকশন কেটে যায়। এদিকে এআই অ্যাসিস্ট্যান্ট মীরা ডেভিডকে জানায় যে তার কাছে আর মাত্র 2 ঘন্টা সময় রয়েছে।
তাকে পৃথিবীতে ফিরতে হবে। কিন্তু ডেভিড চাইছিল যে সে তার মেয়েকে যেভাবেই হোক সুরক্ষিত জায়গাতে পৌঁছে দেবে। তো এখন এই স্পেস স্টেশনের পাওয়ার ফিরিয়ে আনার একটি মাত্র উপায় রয়েছে, সেটা হলো তাকে স্পেসশিপ থেকে বাইরে গিয়ে ম্যানুয়ালি তার কানেকশন করে দিতে হবে। কিন্তু এতে জীবনের অনেক ঝুঁকি রয়েছে। তবে ডেভিড এখানে কোনো কিছুর পরোয়া না করে একটি স্পেস স্যুট পরে স্পেসশিপ থেকে বেরিয়ে যায়। সে তার সঙ্গে করে একটি পাওয়ার ক্যাবলও এনেছে। তবে মীরা এখানে বারবার তাকে তার স্পেস স্যুটের ত্রুটি সম্পর্কে বলছিল, কিন্তু ডেভিড কোনো কিছুর পরোয়া না করে সে পাওয়ার ক্যাবলটিকে একটি ব্যাটারির সঙ্গে কানেকশন করে দেয়। অন্যদিকে আমরা লিরাকে দেখতে পাই। লিরা সেই উঁচু বিল্ডিংটির একদম সামনে চলে এসেছে। তবে এখানে সে দেখতে পায় যে সেই বিল্ডিংটির অনেক ছোটখাটো অংশ ভেঙে ভেঙে নিচে পড়ছে, অর্থাৎ যে কোনো সময় বিল্ডিংটি ধসে পড়তে পারে। কিন্তু লিরা কোনো মতে তার মনের মধ্যে সাহস জুগিয়ে সোজা তার ভাইকে উদ্ধার করতে বিল্ডিংটির ভেতরে চলে যায়। লিরা পাগলের মতো ইগোরকে খুঁজছিল। এরপর সে বিল্ডিংটির একটি ফাঁকা জায়গাতে এসে অনেক জোরে জোরে চিৎকার করে ইগোরকে ডাকতে থাকে। যদিও লিরাকে দেখে মনে হতো যে লিরা হয়তো ইগোরকে পছন্দ করে না, কিন্তু এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে লিরা আসলে ইগোরকে কতটা ভালোবাসে। তো এবার কিছুক্ষণ পরেই মীরা দেখতে পায় যে ইগোর সেই বিল্ডিংয়ের উঁচু একটি জায়গাতে চুপচাপ বসে আছে। সে তখন তাড়াতাড়ি করে ইগোরকে নিচে লাফ দিতে বলে, আর ইগোর ভয়ে ভয়ে সেখানে লাফ দিলে লিরা তাকে কোনো মতেই ধরে ফেলে। অন্যদিকে ডেভিড অনেক চেষ্টা করার পর কোনো মতে লিরার সেই টেডি বিয়ারের মাধ্যমে তাদের সঙ্গে কানেকশন তৈরি করে ফেলে। এরপর ডেভিড লিরাকে জানায় যে তারা এখন যেই বিল্ডিংটির মধ্যে রয়েছে সেটা কিছুক্ষণের মধ্যেই ধসে পড়বে, তাই যত তাড়াতাড়ি সম্ভব লিরা যেন ইগোরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তাদের জন্য এখন বিল্ডিংটির সবচাইতে সুরক্ষিত রাস্তা হচ্ছে বিল্ডিংটির মাঝখানের একটি অংশ, কারণ একমাত্র এটাই হচ্ছে বিল্ডিংটির সবচাইতে মজবুত একটি জায়গা, যেখানে এখন পর্যন্ত কোনো উল্কাপিণ্ড পড়েনি। তো লিরা ইগোরকে নিয়ে বিল্ডিংটির মাঝখানের অংশে গিয়ে দেখতে পায় যে এখন তাদেরকে অনেক গভীর একটি জায়গা দিয়ে এখান থেকে বের হতে হবে। তাই লিরার অনেক ভয় লাগছিল, কিন্তু ইগোরের সামনে লিরা সেটা প্রকাশ করে না, বরং সেই ইগোরকে তার মনে সাহস রাখতে বলে। এরপর সেই ইগোরকে তার পিঠে উঠিয়ে নেয়। আর তার বাবা ডেভিড তাকে ঠিক যেভাবে যেভাবে বলছিল, লিরা ইগোরকে নিয়ে আস্তে আস্তে ঠিক সেভাবেই নামার চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত লিরার কাছ থেকে সেই টেডি বিয়ারটি নিচে পড়ে যায়, যার ফলে ডেভিডের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ডেভিড এতে প্রচণ্ড রকমের আতঙ্কিত হয়ে পড়ে, কারণ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই পুরো বিল্ডিংটি ধসে পড়বে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে লিরা অনেক চেষ্টার পর ইগোরকে নিয়ে নিচে আসতে পেরেছে। এরপর সে কোনোমতে তার ভাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা একটি শপের মধ্যে এসে আশ্রয় নেয়। আর ইগোর এখানে লিরার কাছে জানতে চায় যে সে কি এই টেডি বিয়ারটির মাধ্যমে তার বাবার সঙ্গে কথা বলছে। লিরা জানায় যে হ্যাঁ, তার বাবা যে কোনো ডিভাইসের সঙ্গে কানেকশন তৈরি করতে পারে। তো এই শপটিতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা দুই ভাই বোন সেখান থেকে বেরিয়ে আসে। তবে তারা বাইরে এসে দেখতে পায় যে এখানে একের পর এক বিল্ডিং ধসে পড়ার কারণে পুরো শহরে ধুলোর কুয়াশা তৈরি হয়েছে, যার ফলে আশেপাশের কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। তবে এমন সময় তারা সেখানে একটি কার দেখতে পায়, যেটার মধ্যে লাইট জ্বলছিল এবং বিপ সাউন্ড হচ্ছিল। তো তারা সেই গাড়িটির কাছে গিয়ে দেখতে পায় যে গাড়িটির ভেতরে আসলে কেউই নেই। এমন সময় আবার আরও একটি কারের মধ্যে একইভাবে বিপ সাউন্ড বেজে ওঠে। আর এই কারটিকে দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো তাদেরকে সুরক্ষিত কোনো রাস্তা দেখাচ্ছে। তো লিরা এবং ইগোর যখন সেই কারটির কাছে যায় তখন তারা দেখতে পায় যে রাস্তাতে যতগুলো ট্রাফিক লাইট রয়েছে সেগুলো এক এক করে জ্বলে জ্বলে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল, যাতে করে এই ধুলোর কুয়াশা থাকা সত্ত্বেও তারা সঠিক রাস্তা দিয়ে যেতে পারে। লিরা এতে বুঝতে পারে যে আসলে এই কাজটি তার বাবাই করছে। সে ইগোরকে নিয়ে যেন সুরক্ষিত জায়গাতে পৌঁছতে পারে, তাই তার বাবা স্পেস স্টেশনের সিস্টেম ব্যবহার করে এমনটা করছে। এমন সময় লিরা সেখানে একটি সিসি ক্যামেরাও দেখতে পায়। সে বুঝতে পারে যে এই ক্যামেরাগুলোর মাধ্যমেই তার বাবা তাদের দিকে নজর রাখছে। তো এবার ডেভিডের দেয়া সিগন্যালের মাধ্যমে তারা রাস্তা দিয়ে চলতে চলতে এক পর্যায়ে তারা অনেক উঁচু একটি জায়গাতে পৌঁছে যায়। তারা বুঝতে পারে যে এটা হচ্ছে একটি সুরক্ষিত স্থান, অর্থাৎ এখন হয়তো তাদের আর কোনো ভয় নেই। তাই ডেভিড অনেক খুশি হয়ে যায়। এরপর সে নিজ স্পেস স্টেশনে সবকিছু রেডি করতে থাকে, যাতে করে খুব শীঘ্রই সেও পৃথিবীর উদ্দেশ্যে রওনা হতে পারে। এদিকে লিরা হঠাৎ করে অনেক জোরে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। এরপর সে পেছনে তাকিয়ে দেখতে পায় যে ভয়ানক এক বিস্ফোরণের স্রোত এসে ইগোরকে ছুঁড়ে ফেলে দেয়। লিরা এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে ইগোরের কাছে গিয়ে তাকে সামলে নেয়। লিরা দেখতে পায় যে ইগোর তার মাথায় অনেক আঘাত পেয়েছে। অন্যদিকে ডেভিডও এই বিস্ফোরণের খবরটি জানতে পারে, আর এই অ্যাসিস্ট্যান্ট মীরা তাকে জানায়
যে সেখানে থাকা ছোট্ট একটি জাহাজে আগুন লাগার কারণে এই বিস্ফোরণটি ঘটেছে। এমনকি সেখানে থাকা আরও একটি বড় জাহাজের মধ্যে আগুন লেগেছে, ফলে কিছুক্ষণের মধ্যে সেখানে আরও অনেক বড় একটি বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে, যার ফলে হয়তো লিরা এবং ইগোর মারাও যেতে পারে। কিন্তু এদিকে ডেভিডের কাছেও খুব একটা সময় ছিল না, বাঁচতে হলে তাকে এখনই বের হতে হবে। কিন্তু সে এখানে সিদ্ধান্ত নেয় যে তার যা কিছুই হয়ে যাক, তার এখানে মৃত্যু হয়ে গেলেও সে তার মেয়েকে বাঁচাবে। তাই সে তার মেয়ের জন্য সবকিছু করার আপ্রাণ চেষ্টা করছিল। এদিকে লিরা সেখানে একটি হেলিকপ্টার দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে তার ভাই ইগোরকে নিয়ে সেখানে চলে যায়। আর সে সেখানে থাকা রেস্কিউ টিমের কাছে তার ভাইয়ের জন্য সাহায্য চায়। কিন্তু তাদেরকে হেলিকপ্টারে নেওয়া হয় না, কারণ অলরেডি সম্পূর্ণ হেলিকপ্টার লোড হয়ে গিয়েছে। তাই ইগোরকেও হেলিকপ্টারে নেওয়া হয় না। কিন্তু ঠিক এমন সময় আশ্চর্যজনকভাবে হেলিকপ্টারের ভেতর থেকে বের হয় মাইক, আর সে তার জায়গাতে ইগোরকে হেলিকপ্টারে উঠিয়ে দেয়, কারণ ইগোরের অবস্থা খুব একটা ভালো ছিল না। এদিকে মাইককে জীবিত দেখে লিরা অনেক খুশি হয়ে যায়। এদিকে ইগোরকে সোজা সেই সুরক্ষিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মা বাবা রয়েছে, আর সেখানেই তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। অন্যদিকে ডেভিডের কাছে আর মাত্র 29 মিনিট সময় ছিল। তবে ডেভিডের শুধুমাত্র চিন্তা ছিল তার মেয়েকে নিয়ে। সে তখন মীরাকে অর্ডার করে যে তার মেয়ের আশেপাশে থাকা যে কোনো ডিভাইসের সঙ্গে কানেকশন তৈরি করতে, আর মীরা তখন তার এআই সিস্টেমের মাধ্যমে সরাসরি মাইকের ফোনের সঙ্গে কানেকশন তৈরি করে ফেলে, কারণ এটাই ছিল লিরার সবচাইতে কাছের ডিভাইস। এবার ডেভিড মাইক এবং লিরাকে জানায় যে তাদের অনেক কাছে অবস্থিত বিশাল বড় একটি জাহাজে আগুন লেগেছে, আর সেটা কিছুক্ষণের মধ্যেই এমনভাবে বিস্ফোরিত হবে যে এতে করে সেখানকার সমস্ত মানুষ মারা যেতে পারে। তাই ডেভিড তাদের দুজনকে যেভাবেই হোক একটি বাংকার খুঁজে বের করতে বলে, কারণ এটাই ছিল তাদের বাঁচার একমাত্র উপায়। কিন্তু লিরা এখানে নিজের জীবনের কথা ভাবছে না। তার চিন্তা হচ্ছে যে সেই বিস্ফোরণ ঘটলে তো এখানকার সবাই মারা যাবে। তাই লিরা চাইছিল সবাইকে বাঁচাতে। মাইক তখন লিরাকে বলে যে তাদের যেভাবেই হোক সেই জাহাজের আগুন নেভাতে হবে। তাই লিরা এবং মাইক তখন সেই জাহাজের ভেতরে যেতে চায়, আর যেভাবেই হোক সেখানকার আগুন নেভাতে চায়। কিন্তু ডেভিড এটা জানতে পেরে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে তখন লিরাকে বলে, তুমি তো সামান্য দেশলাইয়ের আগুন দেখলেই ভয় পেয়ে যাও, তাহলে জাহাজের এত বিশাল আগুনকে তুমি কিভাবে মোকাবেলা করবে? তাই তোমার উচিত যেভাবেই হোক সেখান থেকে পালিয়ে যাওয়া, কারণ তুমি চাইলেও আগুন নেভাতে পারবে না, বরং এতে করে তোমার জীবন চলে যাবে। কিন্তু এখানে আবার লিরা অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে দেখা যায় যে লিরার শরীরে যখন লিফটের মাধ্যমে আগুন লেগে গিয়েছিল, তখন তার বাবা ভয় পেয়ে তাকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। একথা মনে পড়তে লিরার তার বাবার প্রতি অনেক ঘৃণা হচ্ছিল। তাই সে সঙ্গে সঙ্গে রাগ করে তার ফোনটিকে পানিতে ফেলে দেয়। এতে ডেভিড একদম অস্থির হয়ে পড়ে, কারণ সে এখন চাইলেও লিরার সঙ্গে আর কথা বলতে পারবে না। তবে ডেভিড এখানে নিজেকে অনেক অপরাধী মনে করছিল। তার কাছে মনে হচ্ছিল যে সে তো ছোটবেলায় একবার তার মেয়েকে বাঁচাতে পারেনি, আর আজকেও সে শত চেষ্টা করেও হয়তো ব্যর্থ হতে চলেছে। তার হয়তো বাবা হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। অন্যদিকে আমরা লিরা এবং মাইককে দেখতে পাই। তারা ছোট্ট একটি বোটে করে সেই বড় জাহাজটির দিকে যাচ্ছে, যেখানে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ছে। তবে মাইক এখানে লিরাকে বুঝিয়ে বলে যে তার বাবা আসলে অনেক ভালো একজন মানুষ, আর সে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই কত কিছু করছে। তার বাবা তাকে ভালোবাসে বলে এমনটা করছে। তবে এসব কথা শুনে লিরা একদম চুপচাপ থাকে। এরপর তারা দুজন কোনোমতে সেই জাহাজটির মধ্যে উঠে পড়ে। তারা দেখতে পায় যে এখনো সম্পূর্ণ জাহাজে আগুন লাগেনি, তাই তারা দ্রুত জাহাজের ভেতরে চলে যায়। কিন্তু আগুনটি আসলে কোন জায়গাতে লেগেছে সেটা তারা খুঁজেই পাচ্ছিল না। তবে অনেক সময় ধরে খোঁজাখুঁজির পর তারা আগুনের উৎস খুঁজে পায়। কিন্তু জাহাজের একটি রুমের মধ্যে অনেক জ্বলন্ত আগুন দেখতে পেয়ে লিরা সঙ্গে সঙ্গে অনেক আতঙ্কিত হয়ে পড়ে। তাই সে দ্রুত মাইককে তার সেই টেডি বিয়ারটি ঠিক করতে বলে। আর মাইকও এখানে টেডি বিয়ারটি ঠিক করার সঙ্গে সঙ্গে ডেভিড তার এআই অ্যাসিস্ট্যান্ট মীরার মাধ্যমে লিরার সঙ্গে আবারও যোগাযোগ করে ফেলে। ডেভিড তার মেয়েকে আবারও দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখন অন্য ব্যাপারে কথা বলার মতো কোনো সময় ছিল না। তাই সে প্রথমে লিরাকে আগে শান্ত হতে বলে। এরপর সে মাইককে বলে যে চারিদিক থেকে আগুন এখন তাদেরকে ঘিরে ফেলেছে, তবে তাদের কোনো ভয় নেই। তাদের সামনেই রয়েছে একটি অগ্নি নিয়ন্ত্রণ কক্ষ। এবার ডেভিড তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে সেই অগ্নি নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়, যেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। কিন্তু মাইক যখন সেই রুমটির কাছে যায়, তখন সেখানে একটি বিস্ফোরণের ফলে মাইক একদম আহত হয়ে যায়। আর লিরাও এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। এটা দেখে ডেভিডও অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এখন লিরাকেই কিছু একটা করতে হবে, তা না হলে তারা দুজনই মারা যাবে। কিন্তু ডেভিড বুঝতে পারছিল না যে সে লিরাকে কিভাবে সাহায্য করবে। তবে এমন সময় তার মাথায় একটি আইডিয়া আসে।
আসলে মাইকের যে রোবোটিক হাতটি রয়েছে, ডেভিড মিরার মাধ্যমে সেই হাতটিকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর ডেভিড এই হাতটির মাধ্যমে তার মেয়ের হাতটিকে অনেক শক্ত করে চেপে ধরে। আর এতগুলো বছর পর মেয়ের হাতটিকে ধরতে পেরে ডেভিড অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সে লিরার কাছে ক্ষমা চায়, আর সে লিরাকে বলে যে লিরা যখন সেই লিফটের মধ্যে পড়ে গিয়েছিল তখন সে সেই দৃশ্যটি কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই সে কোনো কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু আজকে সে লিরার কাছে তাকে বাঁচানোর একটি সুযোগ চায়, কারণ এটা করতে পারলে হয়তো আজকে সে নিজেকে ক্ষমা করতে পারবে। ডেভিড লিরাকে আরও জানায় যে লিরার সঙ্গে তার আর কোনোদিনও দেখা হবে না, কারণ তার স্পেসশিপটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই যাচ্ছে। এটা কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়ে যাবে, তাই লিরা যেন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু একথা জানতে পেরে লিরা অনেক ভেঙে পড়ে, আর সে কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে যে সে তার বাবার সঙ্গে অভিমান করলেও সে তাকে কোনোদিনও ঘৃণা করেনি। সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত তাকে অনেক বেশি ভালোবাসে। এটা শুনে ডেভিড তার মনে অনেক শান্তি অনুভব করে। তো এবার ডেভিডের ইনস্ট্রাকশন পেয়ে লিরা তার সামনে থাকে একটি ফায়ার স্যুট পরে নেয়। ফলে লিরা আগুনের উপর দিয়ে হেঁটে জাহাজের বিশাল বড় একটি পাইপলাইনের কাছে চলে যায়। আর সে তার বাবার শেখানো নিয়ম অনুযায়ী পাইপলাইনটিকে কোনো মতে চালু করে দেয়। আসলে এই পাইপলাইনটি সমুদ্রের পানি টেনে জাহাজের ভেতরে নিয়ে আসে, যার ফলে জাহাজের মধ্যে এবার প্রচুর পরিমাণে পানি প্রবেশ করতে শুরু করে এবং আস্তে আস্তে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে চলে আসে, যেটা দেখে ডেভিড একদম নিশ্চিন্ত হয়ে যায়। এরপর সে তার মৃত্যু হবে জেনেও একদম রিল্যাক্সে বসে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ অবশেষে সে তার মেয়েকে বাঁচাতে পেরেছে। তবে এখন অলরেডি তার স্পেস স্টেশনে আগুন লেগে গিয়েছে। অন্যদিকে দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই মাইকের জ্ঞান ফিরে এসেছে। তো লিরা যখন মাইককে নিয়ে বাইরে আসে তখন সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার বাবার স্পেসশিপটি একদম পৃথিবীতে এসে টুকরো টুকরো হয়ে গিয়েছে, অর্থাৎ তার বাবা তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। এবার পরের দৃশ্যে দেখা যায় যে লিরা এখন তার পরিবারের কাছে চলে এসেছে, আর সে এখানে আজকে প্রথমবারের মতো তার সৎ বাবাকে জড়িয়ে ধরে, অর্থাৎ সে বরিসকে এখন তার বাবা হিসেবে মেনে নিয়েছে। এতে সেতলানা অনেক খুশি হয়, কারণ এখন তাদের পরিবারটি একদম পরিপূর্ণ। আর এই ভয়ানক উল্কাপিণ্ডের হাত থেকে তাদের পরিবারের সবাই সার্ভাইভ করতে পেরেছে। তারা নতুন এক জীবন ফিরে পেয়েছে। এটাই ছিল তাদের পরিবারের জন্য সবচাইতে বড় পাওয়া। আর এভাবেই খুব সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।